মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের যা ট্রিক দেব না অতুলনীয়, যা তুমি ভাবতে পারবে না। দেখো টেস্ট পেপার করাচ্ছিস, কত পেতে জানো? 100-র মধ্যে 100 পেতে, যা তোমাকে সাহায্য করবেই। অতএব তুমি ভিডিওটি সামান্যতম স্কিপ করবে না, পুরোটা দেখবে, তুমি লাভবান হবেই। দেখো হয়তো ভিডিওগুলি মনে হতে পারে যে শুধু গল্প বলে যাচ্ছে, কি ব্যাপার। অতএব তুমি যদি প্রতিটা ভিডিও দেখতে থাকো না, তোমার শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন, 5 নাম্বার সব মুখস্থ হয়ে যাবে। কারণ এক একটা 5 নাম্বার না, নাই নাই করে 10 বার 15 বার করে দেওয়া আছে। প্রত্যেকটা সেটে একই প্রশ্ন বলতে গেলে থাকে, পরীক্ষায় যেগুলি আসে না সেগুলি একদম নির্দিষ্ট প্রশ্ন। অতএব তুমি যদি পরীক্ষায় বেশি নাম্বার পেতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। আর শুধু সাবস্ক্রাইব নয়, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, একটি লাইক করে দাও। দেখো আজ স্টার্ট করছি 169 পৃষ্ঠা, যা তোমার সাহায্য করবেই করবে। দেখো আর যদি অন্য ভিডিওগুলি না দেখে থাকো না, প্রথম থেকে দেখে নাও। আর শুধু ভূগোল নয়, সকল সাবজেক্ট পাবে। এরপরে স্টার্ট করব ইতিহাস, তারপরে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশ, বাংলা, অঙ্ক, সব পুরো টেস্ট পেপার সলভ পাবে, যা কোথাও ইউটিউবের কেউ দেবে না। ইউটিউব তো দূরে থাক, তোমাকে কোনো টিচারও একদিনে পুরো সেট করাবে না, তোমাকেই বসে করতে হবে। আর তুমি যদি এই ভিডিওগুলির লাভ নিতে চাও, সাবস্ক্রাইব করে রাখো, পরে যাতে খুঁজতে না হয়। দেখো আজ স্টার্ট করছি পৃষ্ঠা নম্বর কত জানো? আজ স্টার্ট করব পৃষ্ঠা নম্বর 169। তোমরা জানো যে ক্লাস 10 জিওগ্রাফি, দেখো জিওগ্রাফির হচ্ছে এবিটিএ, পেজ নাম্বার 169। দেখো আজকে প্রথম প্রশ্ন, দেখো প্রশ্নে কি আছে, দেখো একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ দেখো, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ। আমরা জানি, কি জানো তো, ভূপৃষ্ঠ যখন ক্ষয় হয়ে 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 যেটা উচ্চতা কমে যাচ্ছে সেটার নাম অবরোহণ। অ মানে কম, আ মানে বেশি, সেই ক্ষয়জাত পদার্থ কোনো জায়গায় জমা হচ্ছে, সেটার নাম আরোহণ হয়ে গেল প্রথমটা। দেখো সুন্দরবনে একটি নিমজ্জিত দ্বীপ হলো ঘোড়ামারা। দেখো সুন্দরবনে না দ্বীপগুলো ডুবে যাচ্ছে, কারণ কি? বরফ গলে যাচ্ছে, বরফ গলে যাওয়ার ফলে জল বেড়ে যাচ্ছে, জল বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে? ডুবে যাচ্ছে। এরকম দ্বীপ কি? ঘোড়ামারা, লোহাচারা। তাহলে ঘোড়ামারা এখানে দেওয়া আছে, লোহাচড়া দেওয়া নেই, ঘোড়ামারা, লোহাচড়া। অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় তুষার ক্ষেত্রে। কেন জানো অ্যালবেডো কাকে বলে? সূর্য থেকে আসা যে তাপ শক্তি, সেটা ধূলিকণা, বায়ুকণা দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায়। আর বরফযুক্ত অঞ্চলে কি, বরফটা কাচের মতো চকচকে, তাই কি হয়? তাতে প্রতিফলনটা বেশি হয়, তাই কি হয়? সবচেয়ে বেশি অ্যালবেডো বেশি হবে কোন ক্ষেত্র থেকে? তুষার ক্ষেত্র থেকে। রকি পর্বতে প্রবাহিত উষ্ণবায়ু হচ্ছে চিনুক। দেখো চিনুক বায়ু রকি পর্বতে, মানে উত্তর আমেরিকার চিনুক, রকি পর্বতে যে বায়ুটা আসলে তুষার কমে যায় সেটার নামই চিনুক। তারপর দেখো পৃথিবীর চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে, পৃথিবীর চাঁদের দূরত্ব না সবসময় সমান থাকে না, যখন সবচেয়ে বেশি হয়ে যায় তখন তার নাম হচ্ছে অ্যাপোজি। আর সবচেয়ে কম হলে তখন তাকে বলা হয় পেরিজি। আর যদি একই সরলরেখায় থাকে, পৃথিবী, সূর্য, চাঁদ একই সরলরেখায় থাকে, তখন তাকে বলা হয় সিজিগি। এই তিনটের মধ্যে একটা আসবেই। দেখো ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের প্রবাহের দিক পরিবর্তন করে কোন সমুদ্র স্রোত? ঋতু পরিবর্তন করলো। দেখো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আমরা জানি 6টা ঋতু। ঋতু পরিবর্তন করলো, গরমকালে একদিকে চলছে, শীতকালে আরেকদিকে চলছে, সেটা হচ্ছে মৌসুমী স্রোত। কারণ মৌসুমী বায়ু কি হয়? গরমকালের দিকে আমাদের ভারতে প্রবেশ করে, আবার শীতকালের দিকে কি হয়? উল্টো দিকে প্রবাহিত হয়, তাই মৌসুমী স্রোত। তেজস্ক্রিয় বজ্র উৎপাদন কি জানো? ইউরেনিয়াম। দেখো তেজস্ক্রিয় বজ্র হচ্ছে তেজস্ক্রিয় এলাকা থেকে যে সকল বজ্রপদার্থ উৎপন্ন হয়, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, তাহলে এখানে ইউরেনিয়াম দেওয়া আছে। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কি জানো? রাজস্থান। সবচেয়ে ভারতের বড় রাজ্যের নাম কি? তোমরা জানো, রাজস্থান। আর সবচেয়ে ছোট রাজ্যের নাম কি? তাও জানো, গোয়া। সবচেয়ে ছোট রাজ্যের নাম কি? গোয়া। বড় রাজ্য হচ্ছে রাজস্থান। তারপর দেখো 19-টা 1.9টা হিমালয় পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত সমগঠিত হয়েছে, তাকে কি বলা হয়? ভাবর। তাহলে হিমালয় পার্বত্য অঞ্চলে না ছোট ছোট পাথর দিয়ে একটা সময় তৈরি হয়েছে, শিলাখণ্ড যে সময় তৈরি, তাকে বলা হয় কি? ভাবর। আম্র বৃষ্টি সংঘটিত হয় কোথায়? গ্রীষ্মকালে। গরমকালে না সেই কোথায়? কেরালায় যেখানে কি হয়? কফি চাষ হয়, সেখানে যে বৃষ্টি হয় তাকে বলা হয় কি? আম্র বৃষ্টি। তৃষ্ণাত ফসল কাকে বলা হয়? উত্তর হচ্ছে ধানকে। কেন? যে ফসলে প্রচুর জল দরকার তাকে বলা হয় তৃষ্ণাত ফসল। ধান চাষ করা তোমরা দেখেছো, ধানের গোড়ায় না যখন চাষ করা হয়, গোড়ায় জল জমে থাকে, তাহলে এরকম ভাবে গোড়ায় জল জমিয়ে যে চাষ করা হয় তার নাম তৃষ্ণাত ফসল। প্রচুর জল না হলে ধান চাষ করা যায় না, তাই ধানকে কি বলা হয়? তৃষ্ণার্ত ফসল বলা হয়। ধানকে কি বলা হয়? তৃষ্ণার্ত ফসল বলা হয়। দেখো শিকড় আলগা শিল্প। দেখো শিকড় আলগা শিল্প মানে যে শিল্প কৃষিকাজের উপর নির্ভরশীল, যে শিল্প কৃষিকাজের উপর নির্ভরশীল, কৃষিকাজ হলে না বন্ধ হয়ে যাবে। দেখো কৃষিকাজ না হলে, যেমন কার্পাস শিল্প। কার্পাস শিল্পকে কি বলা হয়? শিকড় আলগা শিল্প। তাহলে ভারতে শিকড় আলগা শিল্প কোনটা? কার্পাস শিল্প।
দেখো 2.11 কি আছে আদমশুমারি অনুসারে, দেখো 2011 সালে আদমশুমারি সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য কোনটা জানো? অরুণাচল প্রদেশ। তাহলে ভারতের সবচেয়ে কম জনঘনত্ব আছে অরুণাচল প্রদেশে, আর সবচেয়ে বেশি কোথায় আছে জানো? বিহারে। সবচেয়ে বেশি কোথায় আছে? বিহারে। ভূবৈচিত্র্য মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশগত দ্রাঘিমাংশ কত বিস্তার? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তাহলে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি কোথায়? দেখো মিলিয়ন সিটে কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি মানে। তারপরে দেখো তারপরে কি আছে দেখো, সত্য মিথ্যা আছে কটা? দেখো মরুভূমি অঞ্চলে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে কি বলে? ইয়ংদাং। দেখো মরুভূমি অঞ্চলে বড় বড় ছাতা ব্যাঙের ছাতার মতো নিচে ক্ষয় হয়ে যায়, তার নাম হচ্ছে গৌড়। তাকে কি বলা হয়? গৌড়। এখানে ইয়ংদাং বলেছে, এটা ভুল বলেছে। বায়ুমণ্ডল যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তাকে আয়নোস্ফিয়ার। দেখো বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ারে কি হয়? ওই আয়নোস্ফিয়ারের এক রকমের রঙিন আলো দেখা যায় কোথায়? মেরু প্রদেশে। তার নাম হচ্ছে মেরুপ্রবাহ। তাহলে আয়নোস্ফিয়ারে হয়, এটা সত্য। মৌসুমী একটু সাময়িক ভাবে, দেখো মৌসুমী সাময়িক ভাবে কেন? যে গরমকালে মৌসুমী একদিকে প্রবাহিত হয়, শীতকালে, তাহলে মৌসুমী গরমকালে আসে, এর নাম তার জন্য সাময়িক। হিমপ্রাচীর বরাবর কুয়াশা নয়, হিমপ্রাচীর কাকে বলে? দেখো শীতল বায়ু উষ্ণবায়ু যেখানে মিলছে, শীতল বায়ু উষ্ণবায়ু যেখানে মিশলে সেখানে কুয়াশা তৈরি হবে। তাহলে হিমপ্রাচীর বরাবর কি হয়? কুয়াশা সৃষ্টি হয়, কারণ সেখানে শীতল বায়ু উষ্ণবায়ু মিলছে। ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা না মিথ্যা। ফ্লাই অ্যাশ যে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে, তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লা পড়ালে না ছাই উৎপন্ন হয়, সেই ছাইয়ের টুকরোগুলো ভাসতে থাকে, সে নাম ফ্লাই অ্যাশ। সেটা কোথায় উৎপন্ন হয়? তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে, এখানে পারমাণবিক বিদ্যুৎ, তাহলে মিথ্যা। কৃষ্ণমৃত্তিকা গম চাষ ভালো হয় না, কৃষ্ণমৃত্তিকা কার্পাস তুলা, একমাত্র কৃষ্ণমৃত্তিকা কার্পাস তুলা ভালো হয়, গম ভালো হয় না। মহাকাশের কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে প্ল্যাটফর্ম। দেখো মহাকাশের সব জায়গায় কৃত্রিম উপগ্রহ চালানো যায় না, যে অঞ্চল থেকে চলে সেই অঞ্চলটার নাম প্ল্যাটফর্ম, তাকে কি বলা হয়? প্ল্যাটফর্ম। তাহলে এটা সত্য, এটাকে কি বলে? সত্য। দেখো পরের, দেখো শূন্যস্থান। দেখো নদীর বাঁকের দেখো নদীর বাঁকের শূন্যস্থান। দেখো নদীর বাঁকে দেখো উত্তল অংশ কি বলে জানো? পয়েন্ট বার। নদীর বাঁকের উত্তল অংশ কি বলে? পয়েন্ট বার। যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে বলে ক্যাটাবেটিক। দেখো দিনের বেলা না বাতাস পাহাড়ের গা বেয়ে উপরের দিকে উঠতে থাকে, সেটার নাম হচ্ছে অ্যানাবেটিক বায়ু। আর পাহাড়ের গা বেয়ে রাতের বেলা যে বায়ুটা নিচে নামে তার নাম ক্যাটাবেটিক। তাহলে পাহাড়ের গা বেয়ে উপত্যকায় নিচে নেমে আসলে তাকে বলা হয় ক্যাটাবেটিক। আকাশে মেঘাচ্ছন্নতা পরিমাপ করা হয় কোন এককে জানি? অক্টাস। তাহলে মেঘ কতটা আছে তা পরিমাপ করে কোন এককে? উত্তর হচ্ছে অক্টাস এককে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্যাশ তিথিতে জোয়ারের প্রবল হয়, উত্তর হচ্ছে সবচেয়ে বেশি জোয়ার হয়, তোমাদের জানতেই হবে, অমাবস্যা তিথিতে সবচেয়ে বেশি জোয়ার হয় অমাবস্যা তিথিতে। ন্যাক্সো ভূমিকা এবং জুপিনার হলো ড্যাশ উদ্ভিদ, উত্তর হচ্ছে চিরহরিত উদ্ভিদ। ন্যাক্সো ভূমিকা এবং জুপিনার কি ধরনের উদ্ভিদ? উত্তর হচ্ছে কি বললাম? চিরহরিত উদ্ভিদ। ভারতের ড্যাশকে ভারতের রুর বলা হয়, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়, কারণ দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প জার্মানির রুর শিল্পাঞ্চলের সঙ্গে একই রকম, তাই দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের রুর। ভারতের রুরকে দুর্গাপুর। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে ড্যাশ বলে, উত্তর হচ্ছে পিক্সেল বলে। উপগ্রহ চিত্রে মানে কোন চিত্রের ক্ষুদ্রতম যে পয়েন্ট থাকে তাকে বলা হয় কি? পিক্সেল। কম্পিউটারে যে ছবি হয় তার না ক্ষুদ্রতম এককে পিক্সেল। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কি বলে? পিক্সেল বলে। দেখো সাহারায় দুটি শিববালির মধ্যবর্তী অংশকে কি বলে? উত্তর হচ্ছে গাসি। সাহারায় দুটি শিববালির মধ্যবর্তী অংশকে কি বলে? গাসি বলে। কোন স্তরে পৃথিবীর ছাতা বলা হয়? উত্তর হচ্ছে ওজোন স্তর। কারণ কি? ওজোন স্তর থেকে সূর্য থেকে যে রশ্মিটা আসে সেটা না ওজোন স্তর কি করে? শোষণ করে দেয় অতিবেগুনি রশ্মি, তার ফলে আমরা অতিবেগুনি রশ্মি ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাই। তাই পৃথিবীর ছাতা কাকে বলা হয়? ওজোন স্তরকে। সমুদ্রের ড্যাশ ভাগে শৈবাল স্রোতহীন জলাবর্তকে ড্যাশটা বলে, উত্তর শৈবাল সাগর। সমুদ্রের মধ্যে কোনো জায়গায় যদি জলের স্রোত থাকে না, মাঝে চারিদিকে স্রোত মাঝে স্রোত নেই, সেই জায়গাটা শৈবাল সাগর। আর্সেনিকের জন্য কি রোগ সৃষ্টি হয়? উত্তর তোমরা জানো, ব্ল্যাক ফুট ডিজিজ। পায়ের পাতায় না কালো কালো ছোপ দেখা যায় তাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ, আর্সেনিকের জন্য হয়, জল দূষণ। কোন নদীতে ভারকানাঙ্গাল বাঁধ দেওয়া আছে? শতদ্রু নদীতে। ভারতের শতদ্রু নদীতে ভারকানাঙ্গাল বাঁধ। এই ভারকানাঙ্গাল বাঁধ হচ্ছে ভারতের সবচেয়ে বৃহত্তম বাঁধ। কোন মাটিতে কফি চাষ ভালো হয়? উত্তর হচ্ছে টেরেরোসা। কোন মাটিতে কফি চাষ ভালো হয়? উত্তর হচ্ছে টেরেরোসা মাটিতে কফি চাষ ভালো হয়। কোন বন্দরকে আরব সাগরের রানী বলে? এটা তোমরা জানো, কোচি বন্দরকে কি বলা হয়? আরব সাগরের রানী। আর আরব সাগরের রাজা কাকে বলা হয়? কোলন বন্দরকে। কোলন। ভালো করে, রানী কোচি আর রাজা হচ্ছে কোলন। টপোসিটে অতিনিত্যবাহ নদী কি রং দেখানো হয়? উত্তর হচ্ছে কালো রং। টপোসিটে অতিনিত্যবাহ নদী কি রং দেখানো হয়? উত্তর হচ্ছে কালো রং। অতিনিত্যবাহ নদী কি রং দেখানো হয়? উত্তর হচ্ছে কালো রং। এবার দেখো মেলানো দেখো বলেছে মিথেন হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, তোমরা জানো, সিএফসি, মিথেন, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এগুলো গ্রিন হাউস গ্যাস। পিঙ্ক বোলওয়ার্ম এটা হচ্ছে কার্পাস তুলার একটা রোগ। পিঙ্ক বোলওয়ার্ম কি? একটা কার্পাস তুলার রোগ। মুম্বাই হচ্ছে ভারতের অর্থনৈতিক রাজধানী, তাহলে ভারতের অর্থনৈতিক রাজধানীর নাম কি? মুম্বাই। তারপরে হচ্ছে সোনালী চতুর্ভুজের সড়ক পথ, জানো তো, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত করেছে যে 4 লেন বিশিষ্ট সড়ক পথ তাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ কি? তাহলে সড়ক পথ। সোনালী চতুর্ভুজ কি? তাহলে সড়ক পথ। এবার চলে আসি বড় প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। দেখো ষষ্ঠঘাতের সূত্র। কোন কারণে নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তবে নদীর বহন ক্ষমতা 2 টু দি পাওয়ার 6 = 64। 2 এর পাওয়ার যদি 6 দিতাম তাহলে হতো কত? 64। 2 6 বার গুণ করলে গুণ বৃদ্ধি পায়, একে ষষ্ঠঘাতের সূত্র বলে। তাই ষষ্ঠঘাতের সূত্র কি? নদীর
কোন নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায়, নদীর গতিবেগ মানে জলের স্রোতটা দ্বিগুণ বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে? নদীর বহন ক্ষমতা 2⁶ 64 গুণ বৃদ্ধি পাবে। কে কি বলে? ষষ্ঠ ঘাতের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনসেলবার্স কি? দেখো, মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত কোনো অঞ্চলে দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত সমতল ভূমিতে পরিণত হয়। তাহলে মরু অঞ্চলে দীর্ঘদিন ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হয় না, কেবলমাত্র কঠিন শিলাটা যেটা ক্ষয় হয় না, উঁচু টিলের আকারে ধারণ করে, তার নাম হচ্ছে ইনসেলবার্স। দেখো, কেবলমাত্র অপেক্ষাকৃত কিন্তু কঠিন শিলার স্তর ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমিভাগতে উঁচু হয়ে ক্ষয়জাত পর্বতের টিলার আকার ধারণ করে, তাকে বলা হয় ইনসেলবার্স। আইটিসিজেড বলতে কি? আইটিসিজেড বলতে বলা হয় নিরক্ষীয় সেই অঞ্চলকে যেখানে আয়নবায়ু মুখোমুখি মিলিত হয়, তার ফলে কি হয় না, সেখানে কোনো বৃষ্টিপাত হয় না, তাকে ইন্টারটপিক্যাল কনভার্সন জোন বলে, ইন্টারটপিক্যাল কনভার্সন জোন বলে। তারপর দেখো, সমুদ্র স্রোতের সংজ্ঞা, এক স্থান থেকে অন্য স্থানে মহাসাগরের জল যদি নির্দিষ্ট, তাহলে মহাসাগরের জল এক স্থান থেকে অন্য স্থানে যদি চলে যায়, তার নামই হচ্ছে সমুদ্র স্রোত, তাকে বলা হয় কি? সমুদ্র স্রোত। দেখো, পরিবেশ মিত্র, যেসব বজ্রপদার্থ পরিবেশকে ক্ষতি করে না, তাকে পরিবেশ মিত্র বজ্র বলে, যেমন লোহা, টিন, স্টিল, মাটি, চট, কাগজ ইত্যাদি হলো পরিবেশ মিত্র, যা পরিবেশকে কোনো ক্ষতি করে না। ভরাটকরণ বা ল্যান্ড ফিলিং কি? দেখো, কোনো উন্মুক্ত নিচু জায়গায় বজ্রপদার্থ ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিলিং বা ভরাটকরণ বলে। কোনো উন্মুক্ত নিচু জায়গায় কি হচ্ছে, শহরের যে নোংরা আবর্জনা তৈরি হচ্ছে তা ফেলে দিয়ে যদি ভরাট করে, তাকে ভরাটকরণ। সংগ্রহ বজ্রপদার্থ নষ্ট করার ভরাটকরণ, স্যানিটারি ল্যান্ডফিলিং গুরুত্বপূর্ণ। দেখো, বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য, ভূগর্ভস্থ জল কর্পোরেশন সরবরাহ জল এবং ছাড়া এটি জল আরেকটি উৎস, যেখানে অন্য কোনো ধরনের জল উৎস নেই, সেখানে এই জল যোগান দেওয়া যায়। পশ্চিমী ঝঞ্ঝা কি? দেখো, পশ্চিমী ঝঞ্ঝা এমন একটি বিপর্যয় যা ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর পশ্চিম ভূভাগে শীতকালে বৃষ্টিপাত এবং তুষারপাত ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎপত্তি স্থল কি? উৎপত্তি স্থল হচ্ছে ভূমধ্যসাগর এবং আটলান্টিক সাগর। অনুসারী শিল্প কাকে বলে? কোনো একটি বড় শিল্প তৈরি করবার জন্য অনেক ছোট ছোট শিল্পজাত যন্ত্রাংশ প্রয়োজন হয়, ওই সব তৈরি করার জন্য যেসব শিল্প তৈরি করা তাকে অনুসারী শিল্প বলে। দেখো, মহানগর বলতে কি বোঝো? মহানগর হলো যে নগরে 1 মিলিয়ন লোক বাস করে, যে নগরে 1 মিলিয়ন লোক বাস করে তাকে মহানগর বলতে বোঝায়। এমন বড় শহর যেখানে লোকে বাস করে, সব ধরনের সুযোগ সুবিধা আছে, তাকে মহানগর বলে। আর মেট্রোপলিটন সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত। মেট্রোপলিটনের থেকে বড় আরো যদি বড় বলে, তাকে বলা হয় মেগা সিটি বা অতি মহানগর। দূর সংবেদন কাকে বলে? দেখো, পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুকে প্রত্যক্ষ স্পর্শ না করে, মানে কোনো কিছু যদি আমি স্পর্শ করলাম না, কিন্তু স্পর্শ না আসে, ওই বস্তুর তথ্য বৈজ্ঞানিক পদ্ধতি সংগ্রহ করার পদ্ধতিকে বলা হয় দূর সংবেদন। যেমন টিভি দিয়ে রিমোট চালালাম, টিভি দিয়ে না রিমোট চালানোর সময় রিমোট দিয়ে টিভি চালালাম, তাহলে আমি টিভিটা স্পর্শ করিনি, রিমোট চাপলাম, টিভিটা চললো, এটা হচ্ছে কি? দূর সংবেদন। এটা কি? দূর সংবেদন। ভূবৈচিত্র্য মানচিত্র কাকে বলে? দেখো, ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়সমূহের অবস্থান ও সমন্বয় নির্দিষ্ট প্রতীক চিহ্ন ব্যবহার করে নির্দিষ্ট অক্ষাংশিক ও দ্রাঘিমিক সীমারেখার মধ্যে দিয়ে স্কেল জ্যামিতিক পদ্ধতি অঙ্কন করা হয়, তখন তাকে ভূবৈচিত্র্য মানচিত্র বলে। দেখো, ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট অঞ্চল, ভূবৈচিত্র্য মানচিত্র মানে আমরা যে মানচিত্র ব্যবহার করি, বইয়ে যে মানচিত্র রয়েছে, তাহলে ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়সমূহের অবস্থান সমন্বয় যখন নির্দিষ্ট প্রতীক চিহ্ন ব্যবহার করে নির্দিষ্ট অক্ষাংশিক দ্রাঘিমিক সীমার নির্দিষ্ট স্কেলে মানচিত্র পদ্ধতি করা হয়, তখন তাকে ভূবৈচিত্র্য মানচিত্র বলে। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি কারণগুলি লেখো। দেখো, কয়েকটি বিশেষ কারণে উপর নির্ভর করে নদীতে বদ্বীপ গড়ে ওঠে। তোমরা জানো, 1 নম্বর হচ্ছে পলির পরিমাণ, পলিরাশির পরিমাণ। নদী যদি বড় হয়, নদীর প্রবাহ দীর্ঘ হয়, নদীর অববাহিকা অঞ্চল যদি নরম শিলা প্রকৃতি হয় এবং অনেক উপনদী এসে যদি মেশে, সেই নদীতে পলি বেশি থাকে, সেই নদীর মোহনায় কি তৈরি হবে? বদ্বীপ তৈরি হবে। সমুদ্রের ঢেউ এবং জোয়ার ভাটা, নদীর মোহনায় জোয়ার ভাটার প্রকোপ থাকলে এবং ঢেউয়ের তীব্রতা কম হলে দ্রুত বদ্বীপ গড়ে উঠতে পারে, দ্রুত কি হয়? বদ্বীপ গড়ে উঠতে পারে না। তাহলে ঢেউ কি হবে? ঢেউ কম থাকতে হবে মোহনায় এবং জলের স্রোত কম থাকতে হবে, সেই নদীতে বদ্বীপ তৈরি হবে। বায়ু প্রবাহ এবং উষ্ণ আর্দ্র জলবায়ু, যেসব নদীর মোহনায় স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হয়, সেখানে পলি অধক্ষেপণ ঘটে, তাই দ্রুত বদ্বীপ তৈরি হয়। অগভীর উপকূল, নদীর মোহনায় সমুদ্রের উপকূল অবগভীর হলে সেখানে দ্রুত পলি ভরাটকরণ দ্বারা বদ্বীপ তৈরি হয়। ভারতের পূর্ব উপকূল ঢালু কম, মানে উপকূল গভীর নয়, তাই সেখানে কি পূর্ব উপকূলের কি আছে? নদীগুলোতে বেশি বদ্বীপ রয়েছে। সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য, দেখো সংজ্ঞা। স্থলবায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। সমুদ্রবায়ু কোন দিকে প্রবাহিত হয়? স্থল থেকে সমুদ্র থেকে স্থল দিকে প্রবাহিত হয়। আর স্থলবায়ু কি একটি নির্দিষ্ট সময় স্থলভাগ থেকে সমুদ্র দিকে প্রবাহিত হয়, স্থলভাগ থেকে প্রবাহের সময়। দেখো, সাধারণত বিকেল ও সন্ধ্যার সময় কি হয়? সমুদ্রবায়ু প্রবাহিত হয়। সাধারণত বিকেল ও সন্ধ্যা সমুদ্রবায়ু বেশি প্রবাহিত হয়। আর স্থলবায়ু মূলত মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত স্থলবায়ু, স্থলভাগ থেকে সমুদ্র দিকে স্থলবায়ু প্রবাহিত হয়। বায়ুর প্রকৃতি, দেখো, সমুদ্রের জলভাগ থেকে আসে বলে আর্দ্র প্রকৃতির, সমুদ্রবায়ু সমুদ্রের জল থেকে আসে, তা জল থেকে আসে বলে কি আর্দ্র প্রকৃতির হয়। আর স্থলবায়ু স্থলভাগ থেকে যায় বলে কোনো জলীয়বাষ্প থাকে না, শুষ্ক প্রকৃতির হয়। বায়ুর দিক, দেখো, সমুদ্রবায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, আর স্থলবায়ু হচ্ছে স্থলভাগ থেকে সমুদ্র দিকে প্রবাহিত হয়। জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। দেখো, জৈব ভঙ্গুর জৈব অজৈব। 1 নম্বর ধারণা,
যেসব বজ্র জীবাণু ব্যাকটেরিয়া প্রভৃতি দ্বারা, যে সকল বজ্র জীবাণু ব্যাকটেরিয়া ইত্যাদি দ্বারা সহজে বিয়োজিত হয় সেই সব বজ্রকে জৈবভঙ্গুর বজ্র বলে, যেমন শুকনো ফুল, বাড়ি বাগানের লতাপাতা, শাকসবজির খোসা, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহশেষ প্রভৃতি। আর যেসব বজ্র বিয়োজিত দ্বারা সহজে বিশ্লেষিত হয় না সেই সকল বজ্রকে অজৈব ভঙ্গুর বলে, যেমন স্প্রে ক্যান, প্লাস্টিক, কাঁচ, ধাতব টুকরো প্রভৃতি। দেখো স্থায়িত্ব, এগুলি খুব সহজে জৈব ভঙ্গুর সহজে প্রকৃতিতে মিশে যায়, তাই এটা ক্ষতি করে না। এই ধরনের বজ্রপদার্থ প্রকৃতির সহজে মিশতে পারে না। প্রভাব, দেখো জৈব ভঙ্গুর পরিবেশের পক্ষে প্রতিকূল মিত্র বজ্রপদার্থ প্রতিকূল এবং পরিবেশ মিত্র বজ্রপদার্থ ক্ষতি করে না। এই বজ্রপদার্থ পরিবেশের প্রতিকূল নয় এবং পরিবেশের শত্রু। তারপরে দেখো বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর 3টি ভূমিকা লেখো। দেখো বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর, কম বজ্র উৎপাদন। শিক্ষার্থীরা শিখবে কিভাবে বজ্রের পরিমাণ উৎপাদন, কম বজ্রের পরিমাণ উৎপাদন করতে হয় তা শিক্ষার্থীদের শিখতে হবে। 2 নম্বর, শ্রেণীকক্ষ গৃহকে বজ্রমুক্ত করা। শিক্ষার্থীরা যে শ্রেণীকক্ষ ক্লাস করে তা পরিচ্ছন্ন রাখার সঙ্গে সঙ্গে নিজের বাড়িও বজ্রমুক্ত তাদের অন্যতম কর্তব্য। বজ্রের অপসারণে সাহায্য করা। দেখো জমে থাকা বজ্র যথাযথ অপসারণ এবং পুনর্ব্যবহারের জন্য শিক্ষার্থী নিজেকে অন্যকে উদ্বুদ্ধ করবে। মাটি সংরক্ষণের 3টি পদ্ধতি। দেখো মাটি সংরক্ষণ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ, মাটি সংরক্ষণ পৃথিবীর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। সুস্থ ফসল এবং মাটির উপর স্তর দীর্ঘ চিহ্নিত করে। প্রয়োজনে মাটি সংরক্ষণের 3টি পদ্ধতি তালিকা অন্তর্ভুক্ত। ফসলের ঘূর্ণন, এটি এমন একটি পদ্ধতি যেখানে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একই জন্য বিভিন্ন ধরনের ফসল জন্মানো হয় এবং বিভিন্ন ফসল ফলনের জন্য নিশ্চিত করে যে মাটিতে পুষ্টির ঘাটতি নেই এবং মাটির জন্য ক্ষতিকারক চাষাবাদ হ্রাস করা হয়। তাহলে একই ফসল চাষ না করে কি করা হয়, ঘুরিয়ে ঘুরিয়ে চাষ করা হয়। যেমন কোনো জমিতে ধান চাষ করার পরে যদি মটর চাষ করা হয় জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। ক্যান্টুর লাঙ্গল, দেখো একটি ভৌগোলিক এলাকার ঢাল সমকোণ বরাবর ফসল বপন চাষের পদ্ধতি ক্যান্টুর লাঙ্গল বলে। এই পদ্ধতিতে যা প্রবাহিত জলের পরিমাণ, জলের কারণে মাটির ক্ষতি কমতে পারে এবং পাহাড়ের প্রাকৃতিক কার্টুন লাইনে অনুসরণ করা হয়। সঠিক দিকে চাষ, এই পদ্ধতিতে বাতাসের দিকে লম্বভাবে জমি চাষ করা হয়। বায়ুর দ্বারা মাটি ক্ষয় রোধ করার জন্য এই ধরনের চাষ করা হয়। ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। নগরায়নের সমস্যাগুলি লেখো। দেখো ভারতের নগরায়নের সমস্যা, অপরিকল্পিত নগরায়ন। দেখো চণ্ডীগড়ের মতো হাতে গোনা 2-1টি শহর, তাহলে চণ্ডীগড় মতো এরকম হাতে গোনা কটা শহর রয়েছে, 2-1টা শহর বাদ দিয়ে বাকি অধিকাংশ শহরই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। তাহলে ভারতের বেশিরভাগ শহর কোনো পরিকল্পনা নাই, তাই শহরগুলো যত্রতত্র বাসস্থান, মানে যেখানে সেখানে বাসস্থান হচ্ছে, সড়ক পথে অফিস আদালত, মানে নিয়ম মেনে না, ধর্মস্থান প্রভৃতি লক্ষ্য করা যায়। এর ফলে বেশিরভাগ শহরে পরিবেশ ঘিঞ্জি প্রকৃতির হয়, যা শহরগুলির সামরিক অবস্থানে অবনতি ঘটেছে, পরিকাঠামোগত অভাব ঘটিয়েছে। উন্নত মানের বাসস্থান, প্রশস্ত রাস্তা, উন্নত মানের শিক্ষা, চিকিৎসা সুনিশ্চিত এবং বিদ্যুৎ সরবরাহ, জল নিকাশি ব্যবস্থা প্রভৃতি নিয়ে গড়ে ওঠা শহরের নগরের বিকাশ, কিন্তু ভারতের অধিকাংশ শহরে দুর্বল পরিকাঠামোর, ক্রমাগত জনসংখ্যার চাপ বেড়ে যাওয়ার ফলে বাসস্থান, পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সরবরাহ, জল নিকাশি অবস্থা। দেখো কি কি সমস্যা তৈরি হয়, বাসস্থানের সমস্যা, পরিবহনের সমস্যা, তারপরে কি শিক্ষার সমস্যা, বিদ্যুৎ সমস্যা, জল নিকাশি সমস্যা লক্ষ্য করা যায়। উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো। দেখো বিভিন্ন উদ্দেশ্যে উপগ্রহ চিত্র ব্যবহার করা যায়, যেমন ভূমির আবরণ ও ভূমি সংক্রান্ত তথ্য লাভ। ভূমির আবরণ ও ভূমি সংক্রান্ত, দেখো ভূমির শ্রেণীবিভাগ করা যায় উপগ্রহ চিত্রের সাহায্যে, মানচিত্র তৈরি করা যায়, ভূমির ব্যবহার সংক্রান্ত পরিবর্তন করা যায়। আবহাওয়া প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা, তাহলে আবহাওয়ার পূর্বাভাস জানতে কার উপগ্রহ চিত্র। দেখো মেঘাচ্ছন্নতার পরিমাণ জানা যায় উপগ্রহ চিত্র, ঝড়ের গতি প্রকৃতি, আবহাওয়ার পূর্বাভাস, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়। আঞ্চলিক পুনর্গঠনের কাজ, দেখো আঞ্চলিক পুনর্গঠনের কাজে জানা যায়। কৃষি ক্ষেত্রে ব্যবহার, দেখো ফসল চিহ্নিতকরণ, সামাজিক মানচিত্র প্রস্তুতি, রোগগ্রস্ত ক্ষতিগ্রস্ত ফসলও কি করা যায়, উপগ্রহ চিত্রের সাহায্যে চিহ্নিত করা যায়। বিভিন্ন স্কেলে যে সকল ভূবৈচিত্র্য মানচিত্র দেখো প্রস্তুত করে নিম্নে আলোচনা করা। মিলিয়ন সিট বিস্তার, দেখো 4 ডিগ্রি 4 ডিগ্রি ব্যবধানে 16 ডিগ্রি পরিসর, 4 ডিগ্রি 4 ডিগ্রি মোট 16 ডিগ্রি পরিসর স্থান নিয়ে মিলিয়ন সিট। মেট্রিক এই স্কেলে 1 ইঞ্চিতে 16 মাইল এবং 1 সেমিতে 10 কিলোমিটার দেখানো হয়। RF 1:10 লক্ষ, সূচক হচ্ছে 62-67 ডিগ্রি সিট। দেখো বিস্তার 1 ডিগ্রি 1 ডিগ্রি ব্যবধানে 1 ডিগ্রি পরিসর দেখানো হয়। দেখো মেট্রিক স্কেলে 1 ইঞ্চিতে 4 মাইল বা 1 সেমিতে 2.5 কিলোমিটার দেখানো হয়। RF 1:2,50,000, সূচক হচ্ছে 62A,67B। হাফ ইঞ্চি শীট, দেখো হাফ ইঞ্চি শীট বিস্তৃতি 30 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি ব্যবধানে প্রস্তুত করা হয়। মেট্রিক স্কেলে 1 ইঞ্চিতে 2 মাইল এবং 1 সেমিতে 1 কিলোমিটার বোঝায়। RF 1:10 লাখ, সূচক সংখ্যা 62P/NE আর 67P/NW ইঞ্চি শীট। বিস্তার 15 ইঞ্চি ব্যবধানে প্রস্তুত করা হয়। স্কেল 1 ইঞ্চিতে 1 মাইল এবং 1 সেমিতে হাফ কিলোমিটার বা 500 মিটার দেখায়। RF হচ্ছে 1:50,000, সূচক হচ্ছে 62J/10, 67C/12। নতুন সিরিজের সিট বিস্তার হচ্ছে 7 ইঞ্চি 30 মিনিট থেকে 7 ইঞ্চি 30 মিনিট ব্যবধানে প্রস্তুত করা হয়। মেট্রিক স্কেলে 7 সেমিতে
এক সেমিতে 250 মিটার দেখানো হয়, RF 1:2 লাখ, 2 লাখ 1:25,000 দেখানো হয়। সূচক সংখ্যা 62 পে এ 1/NE। দেখো হিমবাহ জলধারা মিলিত ক্ষয়কার্যে গঠিত ভূমিরূপ বর্ণনা করো। বহির্দূত সমভূমি। হিমবাহ গলিত জল যখন গ্রাবরেখার প্রান্তভাগ দিয়ে চুয়ে নিচের দিকে প্রবাহিত হয় তখন হিমবাহ গলিত জলের মধ্যে থাকা সূক্ষ্ম বালুকণা রাশি কর্দমকণা গ্রাবরেখার প্রান্তভাগে সঞ্চিত হয় যে বিশাল সমতলভূমি সৃষ্টি করে তাকে বহির্দূত সমভূমি বলে। ড্রামলিন। বহির্দূত সমভূমির উপরিভাগে হিমবাহ দ্বারা নুড়ি কাকর বালি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে উল্টানো নৌকা চামচের মতো যে ভূমিরূপ তৈরি হয় তাকে ড্রামলিন বলে। কেমস্কার। হিমবাহে বাহিত নুড়ি কাকর বালি কাদা পলি প্রভৃতি জমা হয়ে যে ত্রিকোণার বদ্বীপের ন্যায় সৃষ্টি করে তাকে বলা হয় কি? ত্রিকোণার বদ্বীপের ন্যায় সৃষ্টি করে তাকে কেম বলে। হিমবাহ তলদেশে নুড়ি কাকর বালি পলি কাদা প্রভৃতি জমা হয়ে স্কার তৈরি হয়। কেটল হ্রদ। দেখো বহির্দূত সমভূমির অনেক সময় বরফের টুকরো থেকে যায়, পরবর্তীকালে সেই বরফের টুকরোগুলো গলে গেলে গর্তে পরিণত হয়, এইরূপ গর্তকে কেটল বলে। আর কেটলগুলো জলে পরিণত হ্রদ তৈরি হয় তাকে কেটল হ্রদ বলে। এবার দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং সমুদ্র উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, দেখো নিরক্ষরেখার উভয় দিকে, নিরক্ষরেখা যে রয়েছে পৃথিবীর মাঝে উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে একটি স্থানীয় নিম্নচাপ বলয় গড়ে উঠেছে, একে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। সৃষ্টির কারণ, এই অঞ্চলে সারা বছর সূর্যের কিরণ লম্বভাবে পড়ে বলে এখানে বায়ু উষ্ণ হয় এবং হালকা হয়। তাহলে নিরক্ষাঞ্চলে সারা বছর সূর্যের কিরণ লম্বভাবে পড়ে তাই উষ্ণ এবং হালকা হয়। এই অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি হয়, জলীয়বাষ্প বেশি থাকে তাই বায়ু হালকা হয় উপর দিকে উঠতে থাকে। 3 নম্বর, পৃথিবীর আবর্তন গতি নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি হয় কি বলে এখানে কি এই অঞ্চলে উষ্ণ হালকা বায়ু কি হয় বিক্ষিপ্ত ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়, ফলে বায়ুর ঘনত্ব কম এবং বায়ুচাপ কম হয়। সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমরীয় উচ্চচাপ বলয়। দেখো পৃথিবীর সুমেরু এবং কুমরীয় অঞ্চলে সারা বছর স্থানীয় উচ্চচাপ বিরাজ করে, উত্তর গোলার্ধে এই অঞ্চলে সুমেরু উচ্চচাপ এবং দক্ষিণ গোলার্ধে কুমরীয় অঞ্চলে কুমেরু উচ্চচাপ বলয় বলে। সৃষ্টির কারণ, দুই অঞ্চলে সারা বছর সূর্যের কিরণের অভাবে বায়ু সর্বদা শীতল থাকে, তাহলে এই দুটো অঞ্চলে সূর্যের কিরণ পড়ে না তা বায়ু সর্বদা শীতল থাকে, ভারী হয়। বাষ্পীভবন কম হয়, এই অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্প পরিমাণ খুবই কম থাকে বলে বায়ু অপেক্ষাকৃত ভারী হয়। পার্শ্ববর্তী মেরুবর্তী অঞ্চলে নিম্নচাপ থেকে বলয় থেকে ঊর্ধ্বগামী বায়ু কিছু অংশ শীতল হয়ে এই অঞ্চলে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব চাপ বৃদ্ধি পায়। এই কারণে দুই মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। এই কারণে দুই মেরু অঞ্চলে কি সৃষ্টি হয়েছে? উচ্চচাপ সৃষ্টি হয়েছে। দেখো প্রশ্নগুলোর জন্য খাতা বই নিয়ে বসে থাকে, খাতা পেন নিয়ে বসে যাও, 2বার 3বার দেখো, লিখে ফেলো, দেখবে মুখস্থ হয়ে যাবে। মৌসুমী জলবায়ু অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। দেখো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান অক্ষাংশ। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নিরক্ষরেখার উভয় দিকে 10 থেকে 25 ডিগ্রি উত্তর এবং উত্তর দক্ষিণ অক্ষরেখার মধ্যে বিস্তৃত হলেও দক্ষিণ পশ্চিম এশিয়ায় এই জলবায়ু 30 ডিগ্রি অক্ষাংশে বিস্তৃত। মহাদেশীয় অবস্থান, আদর্শ মৌসুমী জলবায়ু পূর্ব দক্ষিণ এশিয়ার উপক্রান্তীয় অঞ্চলে বিস্তৃত। এই অঞ্চলের দেশগুলি হলো ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ অধিকাংশ। এছাড়া তাইওয়ান, কাম্পুচিয়া, কোরিয়া, জাপানের কি অংশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, দেখো 1 নম্বর, বিভিন্ন ঋতু। এই জলবায়ু অঞ্চলে প্রধান 4টি ঋতু দেখা যায়। কি কি ঋতু? গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত। তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রধান 4টি ঋতু দেখা যায়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। উষ্ণতা, দেখো গ্রীষ্মকালে তাপমাত্রা সবচেয়ে বেশি হয় গড়ে 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতা প্রসার, বার্ষিক উষ্ণতা প্রসার 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 11 ডিগ্রি সেলসিয়াস হয়। খামখেয়ালি বায়ু, আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী অনিয়মিত এবং অনিশ্চিত, এর ফলে এখানে প্রায় বন্যা সৃষ্টি হয়, বন্যা এবং খরার সৃষ্টি হয়, এই জন্য বায়ুকে খামখেয়ালি বায়ু বলে। বৃষ্টিপাত, এই জলবায়ু অঞ্চলে সর্বত্র বৃষ্টিপাত সমান নয়, কোথাও খুব বেশি কোথাও কম। বৃষ্টিপাত প্রধানত গ্রীষ্মকালে হয়, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 200 সেমি। শুষ্ক শীতকাল, এবং শীতকালে বৃষ্টিপাত হয় না, অর্থাৎ শীতকাল শুষ্ক, ঘূর্ণবাদ জনিত বৃষ্টি। শরৎকালে উপকূল সংলগ্ন অঞ্চলে ঘূর্ণবাদ জনিত বৃষ্টি হয়। মৌসুমী জল, জোয়ার ভাটা সৃষ্টির কারণ দেখো। এবার কি চলে আসলাম জোয়ার ভাটা সৃষ্টির কারণ। দেখো জোয়ার ভাটা সৃষ্টির প্রধানত 2টি কারণে হয়। 1 নম্বর, চাঁদ সূর্যের মহাকর্ষ প্রভাব। 2 নম্বর, কেন্দ্রগতিগত বলের প্রভাব। চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব পৃথিবীতে সমস্ত বস্তুর উপর পরস্পর আকর্ষণ করে, এই আকর্ষণের নাম মহাকর্ষ। মহাকর্ষের ফলে পৃথিবী সূর্যের চারিদিকে এবং চন্দ্র পৃথিবীর চারিদিকে, তাহলে মহাকর্ষের ফলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে তো ঘুরে বেড়ায়। আর এই মহাকর্ষণের পরিমাণ সব জায়গায় সমান নয়। যে বস্তুতে যত আকর্ষণ ক্ষমতা বেশি কিন্তু দূরত্ব বাড়ার সময়, যে বস্তু যত বড় তার আকর্ষণ ক্ষমতা তত বেশি, কিন্তু দূরত্ব বাড়লে আকর্ষণ ক্ষমতা বহুগুণ কমে যায়। সূর্য চন্দ্র উভয় পৃথিবীকে আকর্ষণ করছে। সূর্য চন্দ্রের চেয়ে অনেক বেশি বড় হলেও সূর্যের তুলনায় চন্দ্র পৃথিবীর কাছে আছে বলে জোয়ার ভাটা সৃষ্টির ক্ষেত্রে সূর্যের তুলনায় চন্দ্রের কার্যকর ক্ষমতা অনেক বেশি।
সূর্যের ভর চন্দ্রের তুলনায় সূর্যের ভর চন্দ্রের তুলনায় 2.60 লক্ষ গুণ বেশি। তা সত্ত্বেও সূর্য চন্দ্রের প্রায় 380 গুণ দূরে অবস্থিত। এই জন্য পৃথিবী স্থলভাগ ও চন্দ্রের আকর্ষণ ক্ষমতা সূর্যের প্রায় দ্বিগুণ হয়। সূর্যের চেয়ে চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা হয়। চন্দ্র এবং সূর্যের আকর্ষণ শক্তির প্রভাবে কঠিন পদার্থের তুলনায় পৃথিবীর তরল জলরাশি দেখো খুব সহজে প্রবাহিত হয়। তাহলে পৃথিবীর কঠিন পদার্থের তুলনায় তরল জলরাশি খুব সহজে প্রবাহিত হয় এবং সুনির্দিষ্ট সহজে প্রবাহিত হয়, জোয়ার সৃষ্টি করে। পৃথিবীর জলরাশির পরিমাণ সুনির্দিষ্ট হয় চন্দ্র এবং সূর্যের আকর্ষণে প্রবাহিত স্থানের দিকে পৃথিবীর জলরাশি চলে যাওয়ায় আকর্ষণ মুক্ত স্থানে ভাটা সৃষ্টি হয়। আকর্ষণ মুক্ত স্থানে কি হয়? ভাটা সৃষ্টি হয়। দেখো কেন্দ্রাতিক বলের প্রভাব। পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর দ্রুত বেগে আবর্তন করার ফলে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে। একে কেন্দ্রগতিক শক্তি বলে। এর প্রভাবে ভূপৃষ্ঠের জলরাশি নিক্ষিপ্ত হয়ে ফুলে ওঠে এবং জোয়ারের সৃষ্টি হয়। তবে কেন্দ্রগতিক শক্তি ভূপৃষ্ঠের চতুর্দিকে কার্যকরী হলেও চাঁদের আকর্ষণ শক্তি প্রধান একদিকের অধিক কার্যকর হয়। তাই কেন্দ্রগতিক শক্তির অপেক্ষা মূলত চাঁদের আকর্ষণ শক্তির প্রভাবেই জোয়ার সৃষ্টি হয়। মূলত কোন আকর্ষণ শক্তি? চাঁদের আকর্ষণ শক্তির প্রভাবেই জোয়ার সৃষ্টি হয়। দেখো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো পশ্চিম হিমালয়ের নাঙ্গা পর্বত থেকে নেপালে কালী নদী হিমালয় এর অংশে হিমালয় নামে পরিচিত। দেখো পশ্চিম হিমালয় নাঙ্গা পর্বত থেকে নেপালে কালী নদী পর্যন্ত হিমালয়ের অংশ পশ্চিম হিমালয় নামে পরিচিত। এই অংশ জম্মু কাশ্মীরে, পাঞ্জাব, হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডের মধ্যে অবস্থিত। দৈর্ঘ্য বরাবর হিমালয়কে তিন ভাগ করা যায়: পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। আবার অবস্থান অনুসারে ভূপ্রকৃতি অনুসারে পশ্চিম হিমালয়কে তিন ভাগ করা যায়। কাশ্মীর হিমালয়। দেখো জম্মু কাশ্মীরে প্রায় 3.5 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে কাশ্মীর হিমালয়। এর গড় উচ্চতা 2000 মিটার। এই হিমালয়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, দেখো প্রথমত কাশ্মীর হিমালয় দক্ষিণ থেকে উত্তরে 5টি পর্বতশ্রেণী রয়েছে পূর্ব দিকে বিস্তৃত, যেমন শিবালিক, জম্মু, পঞ্চপাহাড়, গির পঞ্চল পাহাড়, হিমাদ্রি হিমালয়, জাস্কর পর্বত, লাদাখ পর্বত। দ্বিতীয়ত পশ্চিম হিমালয়ের বিভিন্ন হিমালয় হ্রদ, গিরিপথ দেখা যায়, যেমন কাশ্মীর উপত্যকায় উলার হ্রদ, ডাল হ্রদ। এখানে উল্লেখযোগ্য গিরিপথ বানিহাল গিরিপথ, পীর পিঞ্জাল গিরিপথ, জোজিলা গিরিপথ প্রভৃতি। দেখো হিমাচল হিমালয়ের পশ্চিমে হিমালয়ের অন্যতম শৃঙ্গ হলো হিমাচল হিমালয়। এটি হিমাচল প্রদেশের পাঞ্জাবের কিছু অংশ নিয়ে 6400 কিমি অঞ্চল জুড়ে রয়েছে। 6400 কিমি বিস্তৃত। এর বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমত হিমাচল হিমালয়ের গড় উচ্চতা 3500 থেকে 4500। দ্বিতীয়ত হিমাচল হিমালয়ের অনেক পর্বতশ্রেণী দেখা যায়, যেমন ধাউলাধার, পীর পিঞ্জাল, মৌসুমী, নাগর টিব্বা প্রভৃতি। তৃতীয়ত এই হিমালয়ের অনেক উপত্যকা গিরিপথ দেখা যায়, যেমন কুলুকাংরা উপত্যকা, রোটাং গিরিপথ। কুমায়ুন হিমালয়ের উত্তরাখণ্ডের রাজ্যে প্রায় 46 বর্গ কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত হিমালয়ের অংশ কুমায়ুন হিমালয় নামে পরিচিত। এই হিমালয়ের বৈশিষ্ট্যগুলি হলো, দেখো এই হিমালয়ের দক্ষিণে উচ্চতা 600 মিটার, কিন্তু উত্তরে গড় উচ্চতা 6000 মিটার বেশি। এই হিমালয়ের পর্বতশ্রেণী দেখা যায়, যেমন নন্দাদেবী, কেদারনাথ, কমেট, গঙ্গোত্রী, ত্রিশূল প্রভৃতি। তৃতীয়ত এই অংশে কিছু উপত্যকা পর্বতশ্রেণী হিমবাহ দেখা যায়, যেমন দেরাদুন উপত্যকা, নৈনিতাল, ভীমতাল হ্রদ, মানা হ্রদ প্রভৃতি হিমবাহ। দেখো এর পরের প্রশ্ন, আর্দ্র পর্ণমোচী অরণ্য মরুভূমির বন্টন এবং বৈশিষ্ট্য লেখো। দেখো আঞ্চলিক বন্টন। ভারতে মোটামুটি বনভূমির 27% অঞ্চল জুড়ে রয়েছে পর্ণমোচী বৃক্ষ। হিমালয় পার্বত্য প্রদেশে তরাই ডুয়ার্স অঞ্চল, পশ্চিমে পূর্বোত্তরাঞ্চল, ছোটনাগপুর মালভূমি, পশ্চিমের সমভূমি, অসম ভূপ্রকৃতি, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের বলেছে কি তামিলনাড়ু, কর্ণাটক, কেরল রাজ্যের এই অরণ্য দেখা যায়। অরণ্য দেখা যায়। দেখো বৈশিষ্ট্য, শীতকালে অধিকাংশ বৃক্ষের পাতা ঝরে যায়। বৃক্ষগুলি অত্যন্ত শক্ত, মূল্যবান। অধিকাংশ গাছের ছাল পুরু এবং অমসৃণ হয়। গাছগুলোর উচ্চতা 25 থেকে 60 মিটার পর্যন্ত। বহু ডালপালা বিশিষ্ট হয়। গাছগুলো বর্ষবলয় স্পষ্ট। এই অরণ্য অপেক্ষাকৃত কম ঘন। গাছগুলি মাঝারি থেকে বৃহৎ পত্রযুক্ত। গাছের ছাল পুরু এবং অমসৃণ হয়। এই অরণ্য যথেষ্ট সুগম। প্রধান বৃক্ষ শাল, সেগুন, পলাশ, কুল, শিমুল, মহুয়া, কুসুম, আম, জাম, চন্দন, অর্জুন ইত্যাদি মরু অঞ্চলের উদ্ভিদ। দেখো আঞ্চলিক বন্টন, এটা হচ্ছে পর্ণমোচীকালে বলা মরু অঞ্চলের উদ্ভিদ। আঞ্চলিক বন্টন, রাজস্থানে মরু অঞ্চল। মরুভূমির উদ্ভিদের বৈশিষ্ট্য, মূল বিস্তৃত অথবা মাটির গভীরে প্রসারিত থাকে। কাণ্ড পাতা চ্যাপ্টা রসালো। পাতার অনেক ক্ষেত্রে কণ্টকে পরিণত হয়। কোনো কোনো পাতা গোটানো ভাঁজ করা থাকে। কোষের আকার অপেক্ষাকৃত ছোট হয়। কোষ প্রাচীর পুরু এবং কিউটিকল যুক্ত থাকে। কোষ প্রাচীর পুরু এবং কিউটিকল। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। দেখো চা চাষের অনুকূল ভৌগোলিক অবস্থান থেকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা এক অনুকূল প্রাকৃতিক পরিবেশ, দেখো অনুকূল অর্থনৈতিক পরিবেশ, অনুকূল প্রাকৃতিক পরিবেশ। দেখো অনুকূল প্রাকৃতিক পরিবেশ, চা প্রধানত ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে জন্মায়। অধিক বৃষ্টিপাত, মৌসুমী জলবায়ু চা চাষের পক্ষে ভালো হয়। চায়ের জন্য প্রয়োজনীয় জলবায়ুর নিচে আলোচনা করা হলো। দেখো উষ্ণতা, চা চাষের জন্য 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন। কত চা চাষের জন্য উষ্ণতা কত দরকার? 20 থেকে 30 এবং 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বেশি উষ্ণতা হলে এবং 10 ডিগ্রি কম হলে চা চাষের পক্ষে ক্ষতিকর। বৃষ্টিপাত, দেখো
বৃষ্টিপাত বছরে 150 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাত চাষাবাদের পক্ষে আদর্শ। তাহলে 100 থেকে 300 প্রতি মাসে বৃষ্টি হলে চা গাছের ভালো হয়। তুষারপাত টানা 10 দিনে বেশি তুষার হলে চা গাছের ক্ষতিকর। ছায়া প্রদানকারী বৃক্ষ প্রখর সূর্যগ্রহণ থেকে রক্ষা করতে, প্রখর সূর্যগ্রহণ সহ্য করতে পারে না চা গাছ, তাই চা বাগানে ছায়া প্রদানকারী বৃক্ষ রোপণ করা হয়। অন্যান্য জলবায়ুগত অবস্থান উচ্চ আর্দ্র কুয়াশা এবং শিশির গাছের চারা বৃদ্ধিতে সহায়ক। শীত এবং গ্রীষ্মকালে বিপরীত দিকে থেকে প্রবাহিত চাপ পাতার বৃদ্ধির সহায়তা করে। অন্য দিক থেকে অনেক বৃষ্টিহীন অবস্থান চা চাষে ক্ষতি করে। অনেকদিন বৃষ্টিহীন থাকলে চা চাষে মৃত্তিকা উর্বর লৌহ সমৃদ্ধ দোআঁশ মাটি জৈব পদার্থ সমৃদ্ধ মাটি চাষের পক্ষে উপকার। মাটিতে ফসফরাসের পরিমাণ বেশি থাকলে চা চাষে সুগন্ধি পায়। ভূপ্রকৃতি প্রচুর বৃষ্টিপাত এবং প্রয়োজনে জমির জল জমে থাকলে চা গাছের শিকড়ে ক্ষতি করে। এর জন্য সুষ্ঠু জল নিষ্কাশী ব্যবস্থা প্রয়োজন। অনুকূল অর্থনৈতিক শ্রমিক চা গাছে পরিচালনা, নিরানো, আগাছা পরিষ্কার, নিয়মিত গাছ ছাঁটা ইত্যাদির জন্য প্রচুর শ্রমিক প্রয়োজন। চা পাতা দুটি পাতার করে তোলার জন্য অতিরিক্ত যত্নের প্রয়োজন। এর জন্য নারী শিশু শ্রমিকের প্রয়োজন হয়। নারী চা গাছ রোপণ 2 বছরের মধ্যে কোনো উৎপাদন হয় না। এছাড়া উন্নত মানের চা বাগানের চা বাছাই এবং শ্রমিকদের বেতন রক্ষা করার জন্য রাসায়নিক সার প্রয়োজন হয়। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প দেখো, বর্তমান ভারতে 8টি লৌহ ইস্পাত কারখানার মধ্যে 6টি কারখানায় পূর্ব মধ্য ভারতে অবস্থিত। তাহলে 8টা মোট লৌহ ইস্পাত কারখানা হচ্ছে, 6টাই রয়েছে পূর্ব মধ্য ভারতে। এই শিল্প কেন্দ্রীভবনের কারণগুলো হলো বিহারের সিংভূম, ওড়িশার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের বালানীলা প্রভৃতি অঞ্চল থেকে উচ্চমানের ম্যাগনেটাইট, হেমাটাইট জাতীয় আকরিক উত্তোলন করা হয়। তাহলে বিহারের সিংভূম, ওড়িশার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের বালানীলা প্রভৃতি অঞ্চল থেকে উচ্চমানের ম্যাগনেটাইট, হেমাটাইট জাতীয় আকরিক উত্তোলন করা হয়। এই অঞ্চলে ইস্পাত কারখানা ব্যবহৃত হয়। কয়লা দামোদর অববাহিকায় ভারতের শ্রেষ্ঠ কয়লা উত্তোলক অঞ্চল। এই অঞ্চলে ঝরিয়া, বোকারো, গিরিডি, ডালটনগঞ্জ, ওড়িশার তালচের প্রভৃতি কয়লা ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে বিটুমিনাস কয়লা উত্তোলন করা হয়, যা লৌহ ইস্পাত শিল্পে প্রয়োজনীয় কোক কয়লা প্রস্তুত করা হয়। চুনাপাথর ডলোমাইট ম্যাঙ্গানিজ এই অঞ্চলে চুনাপাথর, ডলোমাইট ম্যাঙ্গানিজ প্রভৃতি উৎপাদনে বিখ্যাত। ওড়িশার বীর মিত্রপুর থেকে চুনাপাথর, গাংপুর সুন্দরগড় থেকে ডলোমাইট, কোরাপুট থেকে, কালাহান্ডি থেকে, গাংপুর থেকে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। সুবিধা আছে। জল সরবরাহ এই অঞ্চলে প্রবাহিত দামোদর, সুবর্ণরেখা, মহানদী, ব্রাহ্মণী প্রভৃতি নদীতে বাদ দিয়ে জলধারা নির্মাণ করা হয়েছে। জল সরবরাহ সুনিশ্চিত করা হচ্ছে। বিদ্যুৎ এই অঞ্চলে দামোদর অববাহিকায় স্থাপিত হয়েছে তেলাইয়া, মাইথন পঞ্চায়েত, হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র। তাছাড়া এনটিপিসি রাজ্য সরকারের দ্বারা স্থাপিত কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুর, পাত্রাতু, বোকারো থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যায়। পরিবহন দেখো, এই অঞ্চলে পূর্ব দক্ষিণ রেলের মাধ্যমে এবং 2 নং, 6 নং, 23 নং, 33 নং জাতীয় সড়কের মাধ্যমে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত। ফলে খনিজ অঞ্চল থেকে কাঁচামাল আমদানি এবং আমদানির সুবিধা হয়, তেমনি উৎপাদন, ইস্পাত রপ্তানি ক্ষেত্রেও সুবিধা রয়েছে। শ্রমিক এই অঞ্চলে ঘনবসতিপূর্ণ হওয়ায় সুলভ শ্রমিকের অভাব হয় না। এখানে রয়েছে বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং শিক্ষা কেন্দ্র, ফলে কারিগরি শিক্ষার দক্ষ শ্রমিকের অভাব নেই। বন্দর দেখো, এই অঞ্চলে কাছাকাছি রয়েছে কি বন্দর? কলকাতা বন্দর রয়েছে, হলদিয়া বন্দর রয়েছে, পারদ্বীপ বন্দর রয়েছে, বিশাখাপত্তনম। তাহলে এই অঞ্চলে কাছাকাছি কি হলদিয়া বন্দর, কলকাতা বন্দর, পারদ্বীপ বন্দর, বিশাখাপত্তনম। ফলে যন্ত্রপাতি আমদানি এবং ইস্পাত দ্রব্য বাইরে রপ্তানির ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। চাহিদা হাওড়া হুগলি শিল্পাঞ্চলে এবং রাঁচি হাতিয়া শিল্পাঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্পের কেন্দ্র হওয়ায় ইস্পাতের চাহিদা খুব বেশি। ইস্পাতের চাহিদা খুব বেশি। এই ছিল, দেখো এরপরে চলে আসি দেখো, ভারতের একদম এখানে এই যে নেপাল আর তার মাঝে এখান থেকে দাগ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিবালিক পর্বত। তারপর দেখো এই যে নেপাল আর এখানে মাঝখানে যদি দেই, এটা হচ্ছে দিল্লি। এখানে দেখো কার্পাস শিল্প কেন্দ্র রয়েছে আহমেদাবাদ। আর তারপরে দেখো মহানদী দেখতে পাচ্ছ, মহানদী, এটা হচ্ছে মহানদী, এটা হচ্ছে কলকাতা। দেখো এই যে খাসটা রয়েছে, তার উপরে একটা ফোঁটা দিলে কলকাতা বন্দর। নিচে যে কালো দাগগুলো রয়েছে, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। এটা কি ম্যানগ্রোভ অরণ্য। দেখো এই জায়গাটা কফি চাষ হয়, জায়গাটা কি চাষ হয়? কফি চাষ হয়। কফি দেখতে পাচ্ছ, এই জায়গাটা কফি চাষ হয়। এই যে ভারতের কর্নার থেকে এই কর্নারে যুক্ত করলে সেটা হচ্ছে বছরে 2 বার যুক্ত, বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এই জায়গাটা একটা ফোঁটা দিলে দেখো, এই খাসটা যেখানে মিলেছে সেখানে ফোঁটা দিলে হচ্ছে চেন্নাই বন্দর। সেখানে কি চেন্নাই বন্দর। এবার দেখো একদম নিচে এখানে রয়েছে, দেখেছো একদম ভারতের ম্যাপের একদম শেষে ফোঁটা দিলে, একদম এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম শেষের দ্বীপটা নিচের দিকে ফোঁটা দিলে ইন্দিরা পয়েন্ট। এ ছিল আজকে ম্যাপের সবগুলো। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কারণ কি জানো, তোমরা দেখবে, যদি দেখো তবেই আমি ভিডিও তৈরি করব, যদি তেমন লোকে না দেখে আমি কিন্তু ভিডিও তৈরি করা বন্ধ করে দিতে পারি। অতএব সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। তোমরা ফ্রি অফ কস্ট দেখতে পাচ্ছ, যা বহু টাকার বিনিময়ে পাওয়া যায় না, তুমি কোথাও পাবে না। কোনো টিউশনি মাস্টার একটা জায়গায় একদিনে পুরো কমপ্লিট করাতে পারবে না। আর তুমি তো পাচ্ছ, পুরো সব সেট পাবে। সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবেই।